এখন কাজ ও শক্তি এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি শিরোনামটা লিখে নিচ্ছি এখানে, কাজ ও শক্তি, ওয়ার্ক এন্ড এনার্জি। তাহলে প্রথমে আসি আমরা কাজ বা ওয়ার্ক এই কনসেপ্টটায়। একটা বস্তুর উপরে কখন কাজ হয় আর কখন কাজ হয় না এটা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবে আমরা যদি বস্তুর উপরে বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর সরণের উপাংশ থাকে তাহলে কাজ হয়, না হলে কাজ হয় না। এই কথাটাকে যদি আমি খুব সিম্পলি বুঝিয়ে বলতে চাই, তাহলে তুমি যদি একটা বক্স নাও এরকম এবং বক্সে ধাক্কা মারো এফ বলে, তাহলে বক্সটা যদি সরে যায় তার মানে হচ্ছে কাজ হচ্ছে, আর যদি সরে না যায় তার মানে কাজ হচ্ছে না। আর যদি বলের সাথে লম্বভাবে সরে যায় তাহলেও কাজ হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা এখন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তাহলে বল যেদিকে ক্রিয়া করে, অর্থাৎ এফ বল আমি যেদিকে দিলাম সেই দিকটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা লিখে রাখি বলের দিক বা ডিরেকশন অফ দ্য ফোর্স। তাতে করে বস্তুটা ধরা যাক এইভাবে সরে গেল, এইদিকে সরে গেল, তাহলে এই এস এটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো বল আর সরণের মাঝে একটা অ্যাঙ্গেল থিটা রয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই এস থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানি, লম্ব টানি, তাহলে এই যে দূরত্বটুকু দেখতে পাচ্ছি সেটা এই ত্রিভুজ থেকে হয়ে যাবে এস কস থিটা। আর এটারই নাম বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে W ইকুয়ালস হবে, কাজ ইকুয়ালস হবে F S cos থিটা। বা আমি যদি এভাবে লিখতে চাই, আমি চাইলে লিখতে পারি W ইকুয়ালস F ডট S। কারণ তোমরা যারা ভেক্টরের ক্লাসটা করেছো তারা অবশ্যই জানো এভাবে ডট দিয়ে লেখা মানে হচ্ছে দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটার গুণফল। তাহলে W ইকুয়ালস F ডট S বা W ইকুয়ালস F S cos থিটা। এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তাহলে এখানে আমি এটা আলাদা করে লিখে রাখি, এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। তাহলে এইটুকু বলে আমি একটু থামি এন্ড আমি এখন দেখতে যাচ্ছি কে কে তোমরা কমেন্ট করেছো এবং কে কে আমাদের ক্লাসটা এখন এই মুহূর্তে করছো, তো আমি সেটা দেখতে যাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা এই মুহূর্তে কি করলাম এটা একটু আবার মনে করিয়ে দেই। আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ নির্ণয় করলাম। এখানে এফ হচ্ছে একটা ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স, মানে হচ্ছে যতক্ষণ ধরে কাজ হচ্ছে এই বলের মান এবং দিক কোনোটাই চেঞ্জ হচ্ছে না, বলের মান এবং দিক ফিক্সড, তাই এটা ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স। এই বরাবর কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করায় বস্তুটা থিটা কোণ করে এস সরণ ঘটালো। তাহলে কৃত কাজ হবে বলের দিকে সরণের উপাংশ বা কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য লাইন অফ ফোর্স, সেটা হচ্ছে s cos থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি W ইকুয়ালস F S cos থিটা, অর্থাৎ W ইকুয়ালস F ডট S। এটাই হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ওকে, তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা দেখলাম যে কিভাবে করতে হয়। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ দিয়ে আমি কি করতে পারবো, এটা দিয়ে অঙ্ক করার জন্য আমাদের লাগবে হচ্ছে বলের মান, সরণের মান এবং মধ্যবর্তী কোণ। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কেন থিটা কোণ করে সরে যাবে, কেন বস্তুটা বলের দিকেই সরে যাবে না। সরি, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন বস্তুটা বলের দিকে না সরে থিটা কোণে সরে গেল। এর উত্তরটা হচ্ছে বস্তু যে সব সময় থিটা কোণ করে সরে যাবে তা না। তুমি যেদিকে বল প্রয়োগ করলে বস্তু সরাসরি সেদিকেও যেতে পারে, সেক্ষেত্রে থিটা হয়ে যাবে শূন্য। কিন্তু যখন সিস্টেমে এই এফ ছাড়াও অন্য কোনো বল উপস্থিত থাকবে
তখন এরকম কেস তৈরি হবে যে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর সরণ সেই বলের দিকের সাথে থিটা কোণ করে অন্য একটা দিকে হয়। তাহলে এই s cos থিটা সরণটা কার জন্য হচ্ছে? আমাদের প্রয়োগকৃত ধ্রুব বল F এর জন্য হচ্ছে। আর এই যে এখানে আমরা বাকি আরেকটা সরণ দেখতে পাচ্ছি উল্লম্ব দিকে বা ভার্টিক্যাল দিকে, তাহলে এই সরণটা হচ্ছে সিস্টেমের অন্য কোনো ফোর্সের জন্য। এটা F বলের জন্য না, এটা অন্য একটা ফোর্সের জন্য এই সরণটা হচ্ছে। তাহলে সিস্টেমে যখন একাধিক ফোর্স থাকে তখনই এই কেসটা হওয়া পসিবল। সিস্টেমে যদি এই একটাই ফোর্স থাকে F, তাহলে এরকম থিটা কোণ করে সরে যাবে না। আচ্ছা, তাহলে আমি দেখি এখানে কে কে কমেন্ট করেছো। আমি দেখতে পাচ্ছি আবির হোসেন, তারপর মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ হাবিব, তারপর আমি দেখতে পাচ্ছি আজাদ আহমেদ এবং মৌমিতা মালিহা। আমি এইমাত্র মালিহার প্রশ্নটারই অ্যান্সার দিলাম যে বল প্রয়োগ যদি করি আমি F বরাবর, তাহলে কেন থিটা কোণ করে সরণ S হচ্ছে। তাহলে আশা করি মালিহা তোমার অ্যান্সার পেয়ে গিয়েছো। মোহাম্মদ হাবিব, মতিউর রহমান, তারপর কাফি, অমি, মতিউর রহমান, আবারও জয়, নিসর্গ মৃধা, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ জাকির, ঋতু, তুহিন, প্লাবন এবং নাইম কমেন্ট করেছো এবং মহিম কমেন্ট করেছো। আর মোহাম্মদ জাকির উদাহরণ দিতে বলেছো, তাহলে আমরা এখন একটা উদাহরণে যাচ্ছি। তাহলে আমি আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেই আমরা এখানে কি করলাম। আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ করেছি W = F S cos θ, যেখানে F এবং S এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা একটা উদাহরণে যাই, তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। তাহলে আমরা এইটুকু মুছে দিচ্ছি। এবার আমরা একটা উদাহরণে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো এটা একটা বক্স, বক্সে আমরা বল প্রয়োগ করলাম F = 10 নিউটন। এই বলের দিকের সাথে একই দিকে বস্তুটা সরে গেল 5 মিটার। 5 মিটার, তাহলে এটা হচ্ছে F আর এটা হচ্ছে আমাদের S। কোন দিকে সরে গেল? একই দিকে। তাহলে থিটা ইকুয়ালস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে W = F.S, তার মানে F S cos θ। F কত? 10, S কত? 5, আর cos θ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে এখানে কাজ হবে 50 জুল। কাজের একক হচ্ছে জুল, জুল মানে নিউটন মিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি W = 50 জুল। এবার এটা না হয়ে যদি এমন হয়, যদি অ্যাঙ্গেলটা থিটা না মানে থিটা = 0 না হয় অন্য কিছু হয়, তাহলে কি হবে? তখন আমরা এখানে থিটার মান বসাবো এবং অ্যানসার পেয়ে যাব। তাহলে এখন আমি তোমাদের জন্য একটা প্রশ্ন করতে যাচ্ছি যে আমি একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার ফলে কতটুকু কাজ হয় তোমরা বের করবে। আর একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি যে কেন F এর দিকে না সরে অন্য দিকে সরণ হতে পারে। অ্যানসারটা আবারও বলে দিই, সিস্টেমে F ছাড়া অন্য কোনো ফোর্স থাকলে অন্য দিকে সরণ হতে পারে। তাহলে এবার তোমাকে আমি দুইটা বিষয় কমেন্ট করতে বলবো। এক, আমি এখন বলের মান বলে দিচ্ছি আর সরণের মান বলে দিচ্ছি, তুমি কাজের মান বের করবে আর আমাকে এক কথায় এটাও জানাবে কেন বলের দিকে সরণ হচ্ছে না। আমি এইমাত্র বলেছি। তাহলে এই দুইটা অ্যানসার আমি তোমার কাছ থেকে এখন চাই। তাহলে দেখো, এখানে সরণ হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে S, S = 5 মিটার, আর এই অ্যাঙ্গেলটা আমি বলে দিচ্ছি থিটা = 60 ডিগ্রি। তাহলে তুমি আমাকে দুইটা জিনিস জানাবে। এক, এখানে কৃত কাজের মান কত? 2, কেন অন্য দিকে সরণ হচ্ছে এই জিনিসটা আমাকে কমেন্টে জানাও। তাহলে আমরা যদি এই প্রবলেমটার দিকে তাকাই, তাহলে এটা খুব ইজিলি সলভ করা যাবে। W = F.S, এটা তো তোমরা জানোই। তাহলে F কত? এখানে 10 নিউটন, আর তার সাথে S এর অ্যাঙ্গেল কত? থিটা, 60 ডিগ্রি। তাহলে W = হবে F S cos 60 ডিগ্রি। তাহলে আমি যদি অঙ্কটা করি, W = আমি পাবো F.S, তার মানে F S cos θ। যদি মান বসাও, F এর জায়গায় আসবে 10, S এর জায়গায় আসবে 5, থিটার জায়গায় আসবে 60 ডিগ্রি। তাহলে হিসাব করে আমাদেরকে বলো যে কাজটা কতটুকু হয়। আর আমি এখন আবার কমেন্টে দেখতে চাচ্ছি যে কে কে কমেন্ট করেছো। আচ্ছা,
আমি এর মধ্যে আরেকটা প্রশ্ন পেয়েছি। সাম্য আমাদেরকে প্রশ্ন করেছো যে তুমি ঋণাত্মক কাজ করতে পারো কি না। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তুমি ঋণাত্মক কাজ বা নেগেটিভ কাজ করতে পারো। আমি এক্ষুনি ধনাত্মক এবং ঋণাত্মক কাজ, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, এই কথাটাতে যাব, এই কাজটা কিভাবে করতে হয় এটাতে যাব। আমি অলরেডি অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গিয়েছি। দেখো, আমি দেখতে পাচ্ছি আবিদা মারিয়াম, তুমি জিজ্ঞেস করেছো অন্য বলটা কোন বল। এটা যে কোনো বল হতে পারে, এই বস্তুর উপরে অন্য যে কোনো বল হতে পারে, যেমন গ্র্যাভিটি হতে পারে, অন্য কিছু হতে পারে, কেউ ধাক্কা দিল সেটা হতে পারে। তারপর আমি দেখতে পাচ্ছি মালিহা অ্যান্সার দিয়েছো 25, কারণ সিস্টেমে অন্য বল আছে। হ্যাঁ, তোমার অ্যান্সার সঠিক। এগুলো গুণ করলে আমি পাই 25 জুল, এবং সরে যাচ্ছে তার কারণ সিস্টেমে অন্য বল আছে। মোহাম্মদ খুরশেদ, মতিউর রহমান, মোহাম্মদ খুরশেদ আবারও, তারপর তুষার, সাম্য, ইসরাফিল হোসেন, মোহাম্মদ নাইম হাসান, ইব্রাহিম সামির, খুরশেদ আবারও, ফরচুন, রাকিব চৌধুরী, রাদ, ইসরাফিল হোসেন আবারও, এবং তমাল, সাম্য, আদিবা জাহান, পান্থ। তোমরা অ্যান্সার দিয়েছো যে 25 জুল কাজ হবে, এবং সিস্টেমে অন্য বল আছে বলে অন্যদিকে সরে যাচ্ছে। এবং এর মধ্যে আমি আরো একটা প্রশ্ন পেয়ে গিয়েছি যে স্প্রিং এর কাজটা কিভাবে হয়, সেটা আমরা পরিবর্তনশীল বলে এক্ষুনি পড়তে যাচ্ছি। তার আগে আমরা এই ধ্রুব বলটা এক্ষুনি শেষ করে নিচ্ছি। তাহলে আমি অলরেডি আরো কয়েকটা কমেন্ট পেয়েছি, তামিম, জাকির, কামাল, সানি, তামিম, এবং তারপর আমি আরো দেখতে পাচ্ছি সাইমা, ফরহাদ তোমরা কমেন্ট করেছো, মিমি তোমরা কমেন্ট করেছো 25 জুল কাজ হবে। মোহাম্মদ রবিউল ইসলাম তুমিও কমেন্ট করেছো 25 জুল কাজ হবে। অ্যান্সার সঠিক, 25 জুল কাজ হবে। তাহলে এবার দেখো, আমি নেক্সট যে কনসেপ্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ কাজ। পজিটিভ আর নেগেটিভ কাজ। পজিটিভ আর নেগেটিভ কাজ এটা বলতে কি বুঝায়, খুব ভালো করে খেয়াল করো, উত্তরটা পেয়ে যাবে। যখন বলের দিকে সরণ হয় তখন হচ্ছে পজিটিভ কাজ। ফোর্স যেদিকে, ডিসপ্লেসমেন্ট সেদিকে হলে কাজ পজিটিভ। যেমন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এদিকে, এই বস্তুটা সরেও গেল এদিকে, তাহলে কাজটা পজিটিভ, ডাব্লিউ পজিটিভ। আর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এদিকে কিন্তু বস্তু সরে গেল এদিকে, তখন ডাব্লিউটা নেগেটিভ। দুইটা উদাহরণ দেই। যেমন পজিটিভ কাজের একটা উদাহরণ দেই। দেখো, আমি এই বস্তুটাকে ধরে রেখেছি, এই বস্তুটাকে আমি ধরে রাখা ছাড়াও নিশ্চয়ই পৃথিবী ওকে আকর্ষণ করে। তাহলে দেখো, আমি এই বস্তুটাকে যদি ধীরে ধীরে নিচে নামাই, তাহলে পৃথিবীর আকর্ষণ কোন দিকে? নিচের দিকে, এমজি। আর বস্তুর সরণ কোন দিকে? এস, নিচের দিকে। তাহলে এমজি ও নিচে, এস ও নিচে। তাহলে এই যে বস্তুটা নিচে নামলো, এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল দ্বারা কৃত ধনাত্মক কাজ। পৃথিবীর আকর্ষণ বল দ্বারা কৃত ধনাত্মক কাজ। আর আমি যদি এখন এই কলমটাকে ধীরে ধীরে উপরে উঠাই, তাহলে দেখো কি হচ্ছে, আমি ওকে ধাক্কা দিয়ে উপরে উঠাচ্ছি। তাহলে আমি বল প্রয়োগ করলাম এদিকে। আর পৃথিবী কোন দিকে বল প্রয়োগ করে বলতো? আমি এটাকে উপরে উঠানোর সময় পৃথিবী কি উপরে বল প্রয়োগ করে? না, পৃথিবী কোন দিকে বল প্রয়োগ করে? নিচেই। তাহলে আমি এই বস্তুটাকে যখন উপরে উঠাচ্ছি, পৃথিবী এমজি বল প্রয়োগ করে নিচেই, কিন্তু আমি ওকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম উপরে, এস। তাহলে পৃথিবীর বল নিচে আর সরণ উপরের দিকে। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর জন্য বা অভিকর্ষ বল দ্বারা কৃত ঋণাত্মক কাজ। তাহলে আমি অলরেডি একটু দেখি যে কমেন্টে আরো কে কে কি লিখেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি মহিম, মতিউর রহমান, তমাল, মোহাম্মদ আর এইচ টমাস, ফরহাদ, আসিফ, সপ্তক, মোহাম্মদ তারিকুল ইসলাম, সুমন হাসান, আদিবা জাহান, মনীষা, হিমু, তারপর তারিকুল ইসলাম, মারুফ মোল্লা, আসিফ, মোহাম্মদ নাইম হাসান, মোহাম্মদ হৃদয় খান, তারপর সাম্য এবং মনীষা কমেন্ট করেছো, এবং লাস্টে মোশরেফুল ইসলাম কমেন্ট করেছো। তাহলে এবার এটা আরেকটু বলি। হ্যাঁ, এটা তো পৃথিবীর জন্য হিসাব করলাম যে পৃথিবী যখন নিচের দিকে বল প্রয়োগ করে, বস্তু নিচে নামে, এটা পৃথিবীর জন্য পজিটিভ কাজ। আর যখন আমি বল প্রয়োগ করে উপরে উঠাই, পৃথিবী নিচে বল প্রয়োগ করে, এটা পৃথিবীর জন্য নেগেটিভ কাজ। তাহলে এইটা আমার জন্য হবে নেগেটিভ আর আমার জন্য হবে পজিটিভ। উল্টা, পৃথিবীর উল্টাটা। তাহলে পজিটিভ আর নেগেটিভ কাজের কনসেপ্টটা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছি যে বল যেদিকে ক্রিয়া করে সেদিকে সরণ হওয়া মানে পজিটিভ কাজ,
আর বল যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে সরণ হওয়া মানে হচ্ছে নেগেটিভ কাজ। তাহলে পজিটিভ নেগেটিভ কাজ আমি পেয়ে গেলাম। আর এবার আমি আরো একটা প্রশ্ন পেয়েছি যে যদি থিটা 90 ডিগ্রি হয় তখন কি হবে? থিটা 90 ডিগ্রি হলে cos থিটা কি হয়? cos থিটা কি হচ্ছে cos 90, cos 90 ডিগ্রি কত আসবে? cos 90 ডিগ্রি 0 আসবে। তার মানে বল যদি হয় এদিকে, সরণ যদি হয় এদিকে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে W ইকুয়ালস আসবে 0। আবার দেখো বল এদিকে, সরণ এদিকে, এই থিটাটা 90 এর চেয়ে ছোট না? তাহলে থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট হওয়া মানে বলের দিকে সরণের উপাংশ আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ কাজ, W পজিটিভ। আরেকটা কেস বাকি রইল, সেটা হচ্ছে থিটা যদি 90 এর চেয়ে বেশি হয়। তাহলে থিটা যদি 90 এর চেয়ে বেশি হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে W টা নেগেটিভ। কেন বলো তো? কারণ এবার S এদিকে না, F তো এদিকে, S এদিকে, তাহলে S এর যে উপাংশ সেটা কার বিরুদ্ধে যাচ্ছে? দেখো বলের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে এই জন্য কাজটা নেগেটিভ। আর যেখানে থিটা 90 এর চেয়ে ছোট সেখানে S cos থিটা বলের দিকেই, তাই কাজটা পজিটিভ। তাহলে ফাইনালি আমি তিনটা অপশন পাচ্ছি। যখন থিটা 90 ডিগ্রি তখন কাজের মান অলওয়েজ 0, যখন থিটা 90 এর চেয়ে ছোট তখন কাজটা পজিটিভ, আর যখন থিটা 90 এর চেয়ে বড় তখন কাজটা নেগেটিভ। এবং এই অ্যানসারটা অলরেডি অনেকে দিয়ে ফেলেছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই এই অ্যানসারটা দিয়েছো। যে আমি দেখতে পাচ্ছি সপ্তক, ইসরাফিল হোসেন, ঋতু, এসকে ফরহাদ, মাহিন আহমেদ রাদ, আকাশ, ফরহাদ, নাইম হাসান, হিমু, রবিউল ইসলাম, জান্নাত, ঋতু, তারপর ইব্রাহিম সামির, তারপর নাকিব, তানভীর হোসেন অমি এবং অবন্তিকা খান, তোমরা অ্যানসারটা ঠিকমতো দিয়ে ফেলেছো। আর আশিক আহমেদ নাকিব একটা প্রশ্ন করেছো যে ভেক্টরের ক্ষেত্রে কেন ক্ষুদ্রতর কোণ বিবেচনা করা হয়? আমরা এই যে cos থিটাটা ব্যবহার করলাম, এই থিটাটা আমরা সংজ্ঞায় ডিফাইন করেছি বা সংজ্ঞায়িতই করেছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ হিসেবে। সবসময় দুইটা ভেক্টরের মধ্যে যখন কোণ হিসাব করা হয় তখন আমরা কোণ বলতে ওই ক্ষুদ্রতর কোণটাকেই বুঝি। দেখো তোমাকে যদি বলা হয় যে এটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর b, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তুমি কি এইটা বলবা নাকি এইটা বলবা? অবশ্যই অ্যানসার হবে এইটা, কারণ দুইটা ভেক্টরের মধ্যে যখন অ্যাঙ্গেল বের করতে হয় তখন দুইটা ভেক্টরের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টটা এক জায়গায় রাখতে হয়। তাহলে a ভেক্টর যদি হয় এইটা এবং b ভেক্টর এইটা, এটাকে আমরা এখানে ট্রান্সফার করব। তাহলে এটাকে আমরা ট্রান্সফার করে আগে এইখানে আনব। এখন দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায়, এবার বাইরে একটা কোণ, ভিতরে একটা কোণ, থিটা হচ্ছে তোমার এইটা সব সময় ক্ষুদ্রতর কোণটা। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা বললাম, এটা একটা অ্যাঙ্গেল ছিল, বাইরে একটা অ্যাঙ্গেল ছিল, আমরা সব সময় দুইটা ভেক্টরের মধ্যে ক্ষুদ্রতর কোণটাই নেব, তাহলেই আমার হিসাবটা ঠিকমতো হবে। তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইমরান বুলবুল খুব মজার একটা প্রশ্ন করেছো, বলেছো একটা চিংড়ি মাছকে পাশ বরাবর বল দিলে মাছটি যদি উপরের দিকে লাফ দেয় তাহলে কি ধরনের কাজ হবে? তাহলে আমি তোমার প্রশ্নটার অ্যানসার দিচ্ছি। বুলবুল তুমি চিংড়ি মাছ নিয়ে প্রশ্ন করেছো, আমরা সেই চিংড়ি মাছের প্রশ্নটার অ্যানসার দিচ্ছি। দেখো ধরো এটা হচ্ছে আমাদের সেই চিংড়ি মাছ, এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছ তোমরা অনেকেই আঁকতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমরা পাশ বরাবর একটা বল প্রয়োগ করলাম। ধরা যাক এই চিংড়ি মাছটাকে আমরা বল প্রয়োগ করলাম এদিকে 10 নিউটন, আর চিংড়ি মাছটা লাফ দিল। চিংড়ি মাছটা লাফ দিয়ে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করলো, তাহলে চিংড়ি মাছ উপরের দিকে বল প্রয়োগ করলো 5 নিউটন। তাহলে কি হবে? নিশ্চয়ই এই চিংড়ি মাছটা এখন আর সোজাসুজি সামনে যাবে না, চিংড়ি মাছটা এখন কোণাকুনি সামনে যাবে। তাহলে চিংড়ি মাছটা এই দুই বলের ক্রিয়ায় সোজা সামনেও যাবে না, উপরেও যাবে না, এইরকম কোণাকুনি যাবে। কোণাকুনি কোন দিকে যাবে সেটাও আমরা চাইলে বের করে ফেলতে পারি। ধরো আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, সেটা হবে হচ্ছে
আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তো আমরা আগে অ্যাঙ্গেলটা বের করে নিই। অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স 5/10, অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে 26.56। তাহলে চিংড়ি মাছটা এই 26.56 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওদিকে চলে যাবে। তো এখন ধরা যাক চিংড়ি মাছটা এদিকে 2 মিটার গেল, চিংড়ি মাছটা এদিকে 2 মিটার গেল। তাহলে এবার দেখো খুবই ইম্পর্টেন্ট, এখানে সিস্টেমে কয়টা বল ছিল? একটা, দুইটা। 2 বলের কারণে ও হচ্ছে কোনাকুনি চলে গেল। এখন আমি এই 10 নিউটন দ্বারা কৃত কাজ হিসাব করতে চাই। তাহলে W ইকুয়ালস F কত? 10, S কত? 2 মিটার। তার মাঝখানে অ্যাঙ্গেলটা কত? এই 10 নিউটন আর 2 মিটার এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 26.56। তাহলে cos 26.56 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যানসার। কিন্তু আমি যদি ওই 5 নিউটন বল দ্বারা কৃত কাজ হিসাব করতে চাইতাম সেটাও পারতাম। তাহলে দেখো এই 5 নিউটন বল দ্বারা কৃত কাজ যদি আমরা হিসাব করতে চাই, তাহলে W for 5 equals 5 নিউটন বল কোন দিকে? ওদিকে। সরণ কত? 2 মিটার। আর এই 5 নিউটন আর 2 মিটারের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? 90 মাইনাস এইটা। তাহলে আমরা ওই অ্যাঙ্গেলটাও বের করে নেই। 90 মাইনাস 26.56, সেটা হচ্ছে 63.44। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 63.44। কেন? 90 মাইনাস 26.56, তাহলে পেয়ে যাচ্ছি 63.44। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা আমরা এখানে বসিয়ে দিই, cos 63.44 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 5 নিউটন বল দ্বারা কৃত কাজ। তাহলে সিস্টেমে দুইটা বল থাকলে দুইটার জন্য আমি আলাদা করেও চাইলে কাজ হিসাব করতে পারি। তো নরমালি প্রশ্নে একটার কথা উল্লেখ করা হয় না, তাই আমরা ওইটার জন্য কাজ হিসাব করতে পারি না। প্রশ্নে যেটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে এটা, এবং এটার জন্য আমরা কাজটা হিসাব করি। তাহলে নিশ্চয়ই এবার সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার দেখি কে কে কমেন্ট করলে। আশিক আহমেদ নাকিব, তারপর সামিরা ইশরাত, আব্দুল জলিল, মনীষা, পলাশ, নাইম, মতিউর রহমান, ইসরাফিল হোসেন, নাইম হাসান, ফরহাদ, সিজান, ইব্রাহিম সামির, ঋতু, মোহাম্মদ খুরশেদ, তারপর মিজানুর রহমান ইমন, মতিউর রহমান, অমি। অমি প্রশ্ন করেছো আর্টস স্কুলে পড়েছি কিনা? না, পড়িনি। আব্দুল জলিল, নাইম হাসান, ধন্যবাদ। রাকিবা, ঋতু, মতিউর রহমান। মতিউর রহমান আবার আগেই অ্যানসার বের করে ফেলেছিলে, 26.56 ডিগ্রি। সাম্য, আবিদা মারিয়াম, বাপ্পি, নাকিব, তারপর ত্রয়ী মিত্র, তারপর আমি দেখতে পাচ্ছি আবারও নাকিব, মোহাম্মদ নাসরুল্লাহ, এস এম আকাশ, বুলবুল, হাসান নাইম, লিও ফরচুন, তারপর সাদিক, আইমান সাদিক। আইমান আমাদের ক্লাস দেখছো, ধন্যবাদ তোমাকে। রানা আল মাসুদ, তাসমিম, ইব্রাহিম সামির, বাপ্পি, ফয়সাল, অবন্তিকা খান। এবং আমি অলরেডি আরেকটা প্রশ্ন পেয়ে গিয়েছি, ফাহিম ফয়সাল। তুমি প্রশ্ন করেছো যে ভূমি থেকে সমবেগে একটা বস্তুকে উপরে তোলো, তাহলে তো বস্তুর উপরে তোলা হলো, বস্তুর উপরে নেট কোনো বল ক্রিয়া হচ্ছে না, কারণ বস্তু সমবেগে আছে কিন্তু সরণ আছে। এখন বস্তুটির কোনো কাজ হবে কি না? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছো। আমি ফাহিম ফয়সালকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই, কারণ এই প্রশ্নটা খুবই জরুরি। আমি এই প্রশ্নটারই এখন অ্যানসার দিচ্ছি। তাহলে দেখো, তুমি প্রশ্ন করেছো একটা বস্তুকে আমরা যদি সমবেগে উপরে তুলি তাহলে কি হচ্ছে। এক্সিলেন্ট কোশ্চেন। দেখো, আমরা একটা বস্তুকে এখান থেকে সমবেগে উপরে তুলবো। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা এই বস্তুটাকে সমবেগে এতটুকু উপরে তুলবে। ও প্রথমে এখানে ছিল, এই মুহূর্তে এখানে। তাহলে আমরা এই বস্তুটাকে যদি সমবেগে উপরে তুলতে চাই, আমার কতটুকু কাজ করতে হবে? এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখো কি হচ্ছে। দেখো, যখন আমি এই বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করব F, পৃথিবীর আকর্ষণ বল কিন্তু একই সাথে বস্তুটার উপর কাজ করবে নিচের দিকে mg, এবং এই বস্তুটা সমবেগে ওঠা তখনই পসিবল যখন আমার প্রয়োগকৃত বল mg এর সমান হবে। কিন্তু মাটিতে থাকা অবস্থায়, স্থির থাকা অবস্থায় আমি যদি mg এর সমান বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটা উঠবেই না। তার কারণ নিচের দিকে mg কাজ করে, আমি উপরের দিকে mg বল ক্রিয়া করলাম, তাহলে হচ্ছে বস্তুটা উঠবে না। তাহলে প্রথমে যেটা করতে হবে, mg এর চেয়ে বেশি বল প্রয়োগ করে একটা গতি সঞ্চার করতে হবে। এবার সেই গতি সঞ্চারকৃত অবস্থায়
অর্থাৎ একটা বেগ থাকা অবস্থায় যদি আমি কনস্ট্যান্ট এফ ফোর্স অ্যাপ্লাই করি যার মান হচ্ছে mg উপরের দিকে, তাহলে নিচের দিকে mg উপরের দিকে mg কেটে যাবে, নেট বল শূন্য, ত্বরণ শূন্য, বস্তু সমবেগে উপরে উঠবে। তাহলে বস্তু যদি সমবেগে উপরে উঠে তখন আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কত? আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কিন্তু উপরের দিকে mg, আর সরণ ঘটাচ্ছি কত? h। তাহলে আমি উপরের দিকে mg বল প্রয়োগ করে উপরের দিকে h সরণ ঘটাচ্ছি। তাহলে আমার কৃত কাজ w ইকুয়ালস mg ইনটু h। আমার কৃত কাজ w ইকুয়ালস mg ইনটু h। তাহলে আমি এতটুকু কাজ করলাম, w ইকুয়ালস mgh, এতটুকু কাজ করলাম, কারণ আমাকে সত্যি সত্যি এই mg বলটুকু প্রয়োগ করতে হচ্ছে এবং তার সাথে সাথে তাকে h উচ্চতায় উঠাতে হচ্ছে। তাহলে আমরা কাজ পেয়ে গেলাম mgh। এবং এতে বস্তুর কি হচ্ছে দেখো, বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে না। আমরা একটা জিনিস কিন্তু জানি, কাইনেটিক এনার্জি ek ইকুয়ালস কি হাফ m v স্কয়ার। তাহলে v পরিবর্তন হচ্ছে না, তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুর কি পরিবর্তন হচ্ছে? তাহলে বস্তুর যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশক্তি। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বস্তুর যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে আমি mgh কাজ করার ফলে বস্তুর অবস্থান পরিবর্তন হলো এবং তার মধ্যে স্থিতিশক্তি জমা হলো। তাহলে সেই স্থিতিশক্তির পরিমাণ কত? আমি যতটুকু কাজ করলাম ততটুকু। তাহলে বস্তুর স্থিতিশক্তি EP ইকুয়ালস বৃদ্ধি পেল কতটুকু? mgh। তাহলে আমরা এই ব্যাখ্যার মাধ্যমে অ্যানসার পেয়ে গেলাম কেন স্থিতিশক্তি ইকুয়ালস mgh। এবং আরেকটা জিনিস আমরা এর মাঝে দেখে ফেলেছি, সেটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা ek ইকুয়ালস হাফ m v স্কয়ার। তাহলে ek ইকুয়ালস হাফ m v স্কয়ার এটা গতিশক্তির ফর্মুলা, আর EP ইকুয়ালস mgh এটা হচ্ছে স্থিতিশক্তির ফর্মুলা। তাহলে আশা করি তোমরা অ্যানসার পেয়েছো। তাহলে আমি একটু দেখতে চাচ্ছি কে কে এর মধ্যে কমেন্ট করেছো। আয়মান সাদিক আরো প্রশ্ন করেছো যে চিংড়ি মাছ এত তাড়াতাড়ি কিভাবে আঁকা হলো? প্র্যাকটিস হয়তো। তারপর মোশরফুল ইসলাম, মোহাম্মদ নাইম হাসান কমেন্ট করেছো, নাসরুল্লাহ কমেন্ট করেছো। আমি নাসরুল্লাহ প্রশ্নটার অ্যানসার দিতে চাই। তুমি জিজ্ঞেস করেছো আচ্ছা cos থিটা দিয়ে কেন করব, sin থিটা কেন নয়, ওই আগের চিংড়ির অঙ্কটা। অ্যানসারটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণটা নিতে হয়। আমি যেই বল নিচ্ছি সেই বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলের cos নিতে হয়। এটা হচ্ছে কাজের সংজ্ঞা, w ইকুয়ালস f s cos থিটা। সেখানে f আর s এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাই আমি যখন 10 নিউটন দিয়ে করেছিলাম তাই 26 নিয়েছিলাম, আর যখন আমি 5 নিউটন দিয়ে করেছিলাম তাই তখনও cos, কিন্তু অ্যাঙ্গেলটা ছিল 63 ছিল। তো আমরা যদি সাইন দিয়ে করতাম তাহলে ওই 5 নিউটনের বেলায় অ্যাঙ্গেলটা 26 নিতে হতো, ওই 66 এরটা না। তাহলে এইভাবে চাইলে সমাধানটা করা যায়। তারপর আমি সাম্যর কমেন্ট দেখতে পাচ্ছি, ঋতু, জিহাদ, মতিউর রহমান। মতিউর রহমান তোমার প্রশ্নের অ্যানসার আশা করি পেয়েছো। নাইম হাসান, হৃদয় প্রশ্ন করেছো গতি সঞ্চার করতে কাজ করতে হবে কি না? হ্যাঁ, গতি সঞ্চার করতে অবশ্যই কাজ করতে হবে, বাট সেই গতি সঞ্চারটুকু আমরা এই h এর মধ্যে ধরিনি, সেই গতি সঞ্চারটুকু আমরা h এর আগে ধরেছি। তার মানে h সরণ ঘটানোর সময় আমি গতি সঞ্চার করিনি, গতি সঞ্চারটা তার আগে করেছি, তার জন্য অবশ্যই আমাকে কাজ করতে হয়েছে। তাসমিম কমেন্ট করেছো, রকি, ফরচুন, হৃদয়, অবন্তিকা খান, আবিদ। আবিদ জানতে চাইছো নেট বল মানে কি? নেট বল মানে হচ্ছে, নেট ফোর্স মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, দুইটা মিলে মোট যে বলটা তৈরি হয়। দিবাকর খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, একটা বস্তুকে সমদ্রুতিতে ঘুরালে কাজ হয় কিনা। অসাধারণ প্রশ্ন, আমি এটার অ্যানসার দিব এখন। শাহজালাল প্রশ্ন করেছো, আচ্ছা তোমার প্রশ্নের অ্যানসার আমি দিব, উপর থেকে ছেড়ে দিয়ে কোথায় গতিশক্তি আর স্থিতিশক্তি সমান সমান হবে। নাইম হাসান, তুষার, মতিউর রহমান, মারিয়াম, মোহাম্মদ সাবুদ্দিন, এইচ হৃদয়,
নাইম হাসান আবারও এবং মোশরেফুল ইসলাম। অনেকে কজ নেয়ার ব্যাপারটা বুঝতে পারোনি, সেটা আমি আরেকবার একটু বুঝাই, তারপর আমরা গতিশক্তি স্থিতিশক্তিতে আবার ফিরে আসব। দেখো আমার অঙ্কটা ছিল এরকম, এটা ছিল 10 নিউটন আর এটা ছিল 5 নিউটন। এইখানে একটা অ্যাঙ্গেল ছিল, সেটা ছিল 26.56 ডিগ্রি আর এটা ছিল 63 পয়েন্ট সামথিং এরকম ডিগ্রি। তো একটা হচ্ছে এরকম, ধরা যাক আমি একটা ধরলাম 27 ডিগ্রি আর একটা ধরলাম 63 ডিগ্রি। তাহলে আমি যদি 10 নিউটনের জন্য হিসেব করতে চাই তাহলে আমি লিখব 10 ইনটু 2 ইনটু cos 27 ডিগ্রি। আমি যদি 5 নিউটনের জন্য হিসেব করতে চাই তাহলে 5 ইনটু 2 ইনটু cos, 5 আর 2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 63, তাহলে এখানে লিখব cos 63 ডিগ্রি। আমি যদি সাইন ব্যবহার করতে চাই তাহলে আমাকে এইভাবে লিখতে হবে 5 ইনটু 2 ইনটু সাইন সেই আগের অ্যাঙ্গেলটাই 27 ডিগ্রি। এই দুইটা একই মান আসবে, cos 63 যা আসবে sin 27 তাই আসবে। আশা করি এতক্ষণে आंसर পেয়েছো। আর ঘুরালে কাজ হয় কিনা সেটার आंसर অলরেডি অনেকে দিয়ে ফেলেছো আমি দেওয়ার আগেই, কিন্তু আমি এটাকে ব্যাখ্যা করব এবং নাসরুল্লাহ খুবই সঠিক একটা आंसर দিয়েছো। আমি তারপর এটা ব্যাখ্যা করতে যাচ্ছি কেন সমদ্রুতিতে কোনো কিছুকে ঘুরালে কাজ হয় না। দেখো তাহলে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। ধরা যাক তুমি একটা আলু নিলে, বাজার থেকে একটা আলু কিনে আনলে, এটা একটা গোলালু। এই গোলালুটাকে তুমি একটা সুতা দিয়ে বাঁধলে, এই হচ্ছে আমার সুতা, আমি গোলালুটাকে বাঁধলাম, বেঁধে আঙ্গুলে আটকে ঘুরাচ্ছি। তাহলে এই যে এইভাবে ঘুরে স্পর্শক বরাবর হচ্ছে ওর বেগ। মাঝখানে একটা কথা বলে নেই, এই ক্লাসটা করে তোমরা অনেকেই বেশ মজা পাচ্ছ, আমি কমেন্ট থেকে বুঝতে পারছি। তোমরা এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করে ফেলো, তাহলে তোমার বন্ধুরাও এই ভিডিওটা তোমাদের সাথে উপভোগ করতে পারবে এবং এই মজার মজার জিনিসগুলো দেখতে পাবে, বিশেষ করে ওই চিংড়ির অঙ্কটা। তাহলে দেখো এই আলুটাকে আমরা ঘুরাচ্ছি, ঘুরানোর সময় আমাকে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়। যদি আমি সুষম বৃত্তাকার গতিতে কাউকে ঘুরাতে চাই আমাকে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়, এবং কেন্দ্রমুখী বল কোন দিকে? আমরা যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি সেই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল F প্রয়োগ করতে হয়। আর ওর স্পর্শকীয় বেগ কোন দিকে? তার সাথে 90 ডিগ্রিতে। তাহলে সরণ যেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সেটা সব সময় বলের সাথে 90 ডিগ্রিতে। তাহলে মনে করে দেখো তো W ইকুয়ালস যে F S cos 90 ডিগ্রি হয়, তাহলে आंसर কত হবে? সব সময় 0 হবে না? তাহলে W ইকুয়ালস হবে 0। তাহলে এই জন্য সুষম দ্রুতিতে ঘুরালে কাজ শূন্য হয়। আরো একটা কথা বলি, যদি তুমি কৌণিক গতিশক্তি চিন্তা করো তাহলে কেউ যদি সুষম কৌণিক দ্রুতিতে ঘুরতে থাকে তাহলে তার কৌণিক দ্রুতি বাড়েও না কমেও না। যদি কৌণিক দ্রুতি সুষম হয় তাহলে হচ্ছে কাজ করতে হয় না, কারণ গতিশক্তি বাড়েও না কমেও না, গতিশক্তিই তো হচ্ছে কৃত কাজ, এটাই কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের आंसर দিয়ে নেই। এর মধ্যে তুষার প্রশ্ন করেছো, একটি মাত্র বলের ক্রিয়ায় কোনো বস্তু একমাত্রিক গতি সম্পন্ন হলে বল ও সরণের মধ্যে কোণ কত? आंसरটা হচ্ছে যদি এটা একটা বস্তু হয় তাকে একটাই বল প্রয়োগ করলাম F, তাহলে ও এই বলের দিকেই সরে যাবে এইভাবে। তার মানে তখন বল আর সরণের মধ্যবর্তী যে কোণ, এই হচ্ছে আমাদের বল F, সেই বল আর সরণের মধ্যবর্তী কোণ সেটা হবে θ ইকুয়ালস 0 ডিগ্রি। আশা করি তুষার তোমার आंसर পেয়েছো। তারপর নাসিরুল্লাহ, ফরহাদ, হাসান নাইম, স্বাধীন, জীবন, সাজ্জাদুল করিম, সৌরভ। আচ্ছা, সৌরভ প্রশ্ন করেছো সমবেগে তোলার ক্ষেত্রে বিভব শক্তি হিসাব করলাম, কিন্তু গতিশক্তির জন্য যে কাজ করলাম সেটা কেমন থাকলে তার হিসাব কেমন হবে, সেই आंसरটাও দিয়ে দেই। সেখানে আমরা হিসাব করেছিলাম যে h উচ্চতা স্থানান্তরের জন্য আমরা এইটুকু জায়গা সমবেগে গিয়েছি, সমবেগে। তাহলে এইটুকুর জন্য কাজ হয়েছিল W ইকুয়ালস mgh। ধরো এর আগে আমরা এই অংশটায় গতি সঞ্চার করেছি, তার শুরুতে বেগ ছিল 0, তাহলে একটা বল প্রয়োগ করে আমাকে উঠাতে হচ্ছে, সেই বলটা কত? F। সেই F বলের প্রকৃতি কি? mg এর চেয়ে বেশি।
তাহলে সেই এফ ইনটু এতটুকু সরণ, অতটুকু স্থিতিশক্তি তো ওর বাড়বেই, তার সাথে সাথে যতটুকু গতি সঞ্চার করলাম, ধরা যাক বেগ হলো ভি, হাফ এম ভি স্কয়ার, এতটুকু গতি শক্তিও বাড়বে। এই দুটো যোগ করলে যা পাবো সেটা হচ্ছে ওইখানে কৃতকাজ। আশা করি তোমার অ্যান্সারটা পেয়েছো। তাহলে মতিউর রহমান, হাসান সাইদ, বুলবুল আরেকটা প্রশ্ন করেছো, চিংড়ি মাছ যদি নিজে নিজে সোজা উপরের দিকে লাফ দেয় তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। কারণ নিজে নিজে শুধু উপরে লাফ দিলে বল উপরে, ও লাফ দিয়ে উঠবেও উপরে, 0 ডিগ্রি। তারপর মোশরেফুল ইসলাম, মোহাম্মদ হাবিব, নাইম হাসান, ফরহাদ, সাম্য, সাকিব, ঋতু, তারপর রবিউল ইসলাম এবং নূরে জান্নাত কমেন্ট করেছো। আচ্ছা, এরপর কামরুজ্জামান পাপন এবং শাহিন শাহ তোমরা কমেন্ট করেছো। আমি অলরেডি আরেকটা প্রশ্ন পাচ্ছি যে ভূমির উপর কয়েকটা বস্তু একটার উপর একটা রেখে টোটাল কাজ কতটুকু হয় ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভেরি গুড কোশ্চেন, আমি এটার অ্যান্সার দিতে যাচ্ছি এখন। দেখো, আর হিমুর অ্যান্সারটা আমি এখনই দিয়ে নেই। 5 মিটার উচ্চতায় একটা বস্তুকে তুলে আবার যদি নামিয়ে রাখি তাহলে কতটুকু কাজ করতে হচ্ছে, টোটাল কাজ কতটুকু? অ্যান্সার হচ্ছে বস্তুটাকে 5 মিটার উপরে তুললাম, তাহলে এখন ওর বিভব শক্তি কত? mg * 5। তারপর আবার 5 মিটার নামিয়ে ফেললাম, তাহলে ওর অতটুকু বিভব শক্তি আবার কমে যাবে, তাহলে বস্তুর উপরে নেট কৃত কাজ হচ্ছে 0। উঠিয়ে আবার নামিয়ে ফেলা। তাহলে এবার আমি আরেকটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, যেটা আমি এইমাত্র পেয়েছি। কয়েকটা ইট মাটিতে রাখা ছিল, সেগুলোকে উপরে দাঁড়া করিয়ে রাখলে কতটুকু কাজ হয় সেটার অ্যান্সারটা আমি এখন দিতে যাচ্ছি। দেখো, ধরো এইটা হচ্ছে মাটি, তার মধ্যে একটা ইট এইভাবে ছিল, তার পাশে একটা ইট এইভাবে ছিল। ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর ইটের যে প্রস্থ সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তুমি এরপরে করলে কি, ইট দুইটাকে এইভাবে রাখলে, একটা ইট এইভাবে এবং তার উপরে একটা ইট এইভাবে, তাহলে কৃত কাজ কত? এটা আমরা বিভব শক্তির কনসেপ্ট দিয়ে করব। ধরা যাক এটা আমার 1 নাম্বার ইট, এটা 2 নাম্বার ইট। তাহলে ইটের নাম্বার দিয়ে নিচ্ছি আমি এখানে। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইট আর এটা 2 নাম্বার ইট, মানে এটা ভালো ইট, এটা খারাপ ইট, তাই না? তাহলে এই হচ্ছে আমার 1 নাম্বার ইট আর এই হচ্ছে আমার 2 নাম্বার ইট। তাহলে 1 নাম্বার ইটের ভর কেন্দ্র কোথায়? এই পয়েন্টে। আর এখানে 1 নাম্বার ইটের ভর কেন্দ্র কোথায়? এই পয়েন্টে, মাঝখানে। কেন মাঝখানে? কারণ এটা সুষম আকৃতির বস্তু, তাই মাঝখানে। তাহলে এই উচ্চতাটা কত? 2.5 সেন্টিমিটার, কারণ 5 এর অর্ধেক। আর এই উচ্চতাটা কত? 10 এর অর্ধেক, তাই না? তার মানে 5 সেন্টিমিটার। তাহলে এই প্রথম ইটের জন্য ভর কেন্দ্রের সরণ হচ্ছে কত? ধরা যাক ইটের ভর হচ্ছে m, এটাও m। তাহলে প্রথম ইটের জন্য ভর কেন্দ্রের সরণ কত? 2.5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার। তার মানে 5 - 2.5 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম ইটের জন্য। তাহলে আমরা যদি সেন্টিমিটারকে মিটারে নেই তাহলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই মিটারে চলে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম ইটের জন্য সরণ। এইবার m * g, তাহলে এটা হচ্ছে প্রথম ইটের জন্য কৃত কাজ। এইবার দ্বিতীয় ইটে যাই। 2 নাম্বার ইটের ভর কেন্দ্র কোথায় ছিল? ওই মাঝখানে, শোয়ানো অবস্থায় মাঝখানে, মানে কি 2.5 সেন্টিমিটার উপরে। আর এখন দেখো তো কত উপরে, এটা হচ্ছে এইখানে। তাহলে এইটুকু হচ্ছে আমার 2.5, এই পুরাটা হচ্ছে 10, তারপরে আরো 2.5, তাহলে টোটাল কত হচ্ছে? 12.5। টোটাল হচ্ছে 12.5। তাহলে 2.5 এ ছিল, সেখান থেকে চলে গেল 12.5 এ। তাহলে দ্বিতীয়টার জন্য কৃত কাজ W2 mg 12.5 - 2.5 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে যাবে। তাহলে W1 হচ্ছে mg 5 - 2.5 / 100। কেন? কারণ 1 নাম্বার ইটের ভর কেন্দ্র আগে ছিল মাটি থেকে 2.5 সেন্টিমিটার উপরে, আর এখন হচ্ছে 5 সেন্টিমিটার উপরে। আর 2 নাম্বার ইটের ভর কেন্দ্র আগে মাটি থেকে ছিল 2.5 সেন্টিমিটার উপরে, এখন 12.5 সেন্টিমিটার উপরে। বিয়োগ করলে কত পাবো? 12.5 - 2.5 / 100। 100 কেন? মিটারে নেওয়ার জন্য। তাহলে W2 এইটা।
তাহলে মোট কৃত কাজ কত? W ইকুয়ালস W1 প্লাস W2। এই হচ্ছে আমাদের মোট কৃত কাজ। তাহলে আমি এখন দেখতে চাচ্ছি আর কে কে কমেন্ট করেছো। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম, আকিক, নাহিদ, তারপর আশিক, জাবিন হাসান, আব্দুল জলিল, তারপর সুতন সুহা, মোহাম্মদ নাইম হাসান। তোমরা অ্যান্সার গুলো দিয়েছো। এছাড়া আসিফুর রহমান, ফারিহা, কামরুজ্জামান পাপন, অমি, তারপর মুন, সাকিব, সিজান আহমেদ, সুহা এবং হাসান নাইম, হিমু, সাইক, পাপন, শাহিন শাহ। তোমরা অ্যান্সার করেছো। তাহলে দেখো এই অঙ্কটা এভাবে করতে হয় যে ইটের ভর কেন্দ্র হিসাব করতে হয়। ইট দুটো সমানো ছিল, ভর কেন্দ্রের সরণ হিসাব করে সেখান থেকে আমরা স্থিতিশক্তির অঙ্কটা করলাম। এবার আমরা গতিশক্তি আর স্থিতিশক্তি দিয়ে আরেকটা অঙ্ক করতে যাচ্ছি। সেটা হচ্ছে উপর থেকে একটা বস্তুকে ফেলে দিব, কোথায় গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ। এটা খুবই কমন একটা অঙ্ক এবং এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তাহলে এই অঙ্কটা আমি এখন করতে যাচ্ছি। তাহলে অবশ্যই তোমরা এখন একটা কাজ করবে, সেটা হচ্ছে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো। তাহলে তোমার বন্ধুরাও সাথে সাথে এই অঙ্কটা দেখতে পাবে এবং তোমাদের সাথে সাথে উপকৃত হবে। তাহলে তোমরা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লিখে দাও তুমি শেয়ার করেছো, আর আমি এক্ষুনি এই অঙ্কটা করতে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে h। তাহলে h উচ্চতা থেকে একটা বস্তুকে আমরা ফেলে দিচ্ছি। কোত্থেকে ফেলে দিচ্ছি? বিল্ডিং এর উপর থেকে। কিভাবে? স্থির অবস্থান থেকে, ফ্রম রেস্ট। এবং সেটা কিভাবে পড়বে? বাধাহীন ভাবে। তার মানে ফ্রিলি ফলিং বডি, এটা ফ্রি ফলিং বডি। তাহলে এটাকে যদি আমি ছেড়ে দেই, এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে। ধরা যাক এতটুকু পড়লো, এতটুকু পড়লে x দূরত্ব নেমে আসলো। তাহলে বাকি রইল কতটুকু? নিশ্চয়ই বাকি রইল h মাইনাস x। তাহলে এখানে উচ্চতার পরিবর্তন কত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। উচ্চতার পরিবর্তন x, তাহলে স্থিতি শক্তি কমে যাবে কত? mgx। আর স্থিতি শক্তি যতটুকু কমে যায়, গতিশক্তি ঠিক ততটুকু বৃদ্ধি পায়। তাহলে এবার আমার কথাটা মন দিয়ে শোনো। শুরুতে ও স্থির অবস্থায় ছিল, গতিশক্তি কত? 0। তাহলে এই x দূরত্ব নেমে আসলো, তাহলে স্থিতিশক্তি কত কমবে? mgx। তাহলে গতিশক্তি ছিল 0, তারপর গতিশক্তি বৃদ্ধি পাবে ঠিক যতটুকু স্থিতিশক্তি কমে যাচ্ছে, অর্থাৎ mgx। তাহলে এই পয়েন্টে এসে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়ালস mgx। এবার এই পয়েন্টে স্থিতিশক্তি EP কত সেটা আমি জানতে চাই। মাটি থেকে ওর উচ্চতা কত? h মাইনাস x। তাহলে মাটি থেকে যত উচ্চতা, বিভব শক্তি হবে সেই অনুযায়ী mgh মাইনাস x। তাহলে আমি এটা আবার লিখি এখানে, EP ইকুয়ালস mgh মাইনাস x। তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি এত, পটেনশিয়াল এনার্জি এত, গতিশক্তি এত, স্থিতিশক্তি এত। তাহলে এবার আমরা সেই প্রশ্নটাতে ফিরে আসি, কোথায় গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে? কোথায় গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে? তাহলে দেখো আমি এইটুকু একটু মুছে নিচ্ছি, আমি এইটুকু পার্ট একটু মুছে নিচ্ছি। তাহলে গতিশক্তি কত? EK। স্থিতিশক্তি কত? EP। বলা আছে প্রশ্নে কোথায় গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তার মানে টুয়াইস দ্য পটেনশিয়াল এনার্জি। তাহলে 2 কার সাথে হবে? স্থিতিশক্তির সাথে, এর দ্বিগুণ। তাহলে এই দুইটা সমান। তাহলে এবার মান বসাই। EK এর জায়গায় বসাবো mgx, EP এর জায়গায় বসাবো 2 mgh মাইনাস x। তাহলে আমরা সমীকরণ বসিয়ে ফেললাম, এবার সমাধান করি। mg এমনিতেই কেটে যাবে। তাহলে x ইকুয়ালস পাচ্ছি, ডাবল ছিল এদিকে, টুয়াইস h মাইনাস টুয়াইস x। তাহলে এই মাইনাস টুকে এদিকে নিয়ে আসি, তাহলে থ্রাইস x ইকুয়ালস টুয়াইস h। তাহলে x ইকুয়ালস পাচ্ছি 2h বাই 3। তাহলে এবার h এর মান যদি দেয়া থাকে,
যেমন মনে করো h এর ভ্যালু হচ্ছে 60 মিটার, h এর ভ্যালু হচ্ছে 60 মিটার। তাহলে বলো তো মাটি থেকে কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে? তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার প্রশ্ন। আমরা আমরা এই নিচে লাস্টের অ্যানসারটা একটু উপরে লিখি, thrice x equals twice h। তাহলে x equals আমরা পাচ্ছি twice h by 3। তাহলে তোমাদের প্রতি আমার প্রশ্ন যে আমরা এই যে অঙ্কটা করলাম, কোথায় কোথায় গতিশক্তিটা স্থিতিশক্তির দ্বিগুণ? এই প্রশ্নটার অ্যানসার দাও যে মাটি থেকে কত উচ্চতায়। তাহলে আমি h এর মান দিয়ে দিয়েছি h equals 60 মিটার। আমরা h এর মান দিয়েছি h equals 60 মিটার। তাহলে তুমি আমাকে বলো যে x equals যে যদি 2h/3 হয় তাহলে মাটি থেকে কত উচ্চতায় এই ঘটনা ঘটবে? তাহলে আমি অ্যানসারটা অলরেডি এখানে দিয়ে ফেলি, এরপর আমি কমেন্টে মিলিয়ে নেব। দেখো আমি x এর মান বের করি, x equals 2 * 60/3। তাহলে x equals আমি পাচ্ছি, দেখো কত, 3 দিয়ে 60 কে কাটলে আমরা কত পাবো? 20। তাহলে 40 মিটারস। কিন্তু এটা কি মাটি থেকে উচ্চতা? না, বিল্ডিং এর উচ্চতা ছিল h, x হচ্ছে এতটুকু। তাহলে মাটি থেকে উচ্চতা হচ্ছে h - x। তাহলে h কত? 60, x কত? 40। তাহলে অ্যানসারটা হচ্ছে 20। আমার অ্যাকচুয়াল অ্যানসারটা হচ্ছে 20 মিটারস। তাহলে এখন আমি দেখব কে কে কমেন্টে এই 20 মিটারস অ্যানসারটা দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি অলরেডি আরো কারা কারা কমেন্ট করেছো। রাফাত, ফারিয়া তাসনিয়া, এইচ হৃদয়, তামিম, শান্ত, তারপর আব্দুল জলিল, তারপর সৌরভ, নীল, সুহা, সৌরভ আবারও, মোহাম্মদ নাইম হাসান, আব্দুল জলিল, নাইম জামান, ফাহিম, নাহিন, আজমি, নাইম, তারপর অবন্তিকা খান, পান্থ, ফিরোজ। তোমরা যারা যারা 40 মিটার অ্যানসার দিচ্ছ, x হচ্ছে 40 মিটার। আর আমি জানতে চাইছি মাটি থেকে কত উচ্চতায়, তার মানে অ্যানসারটা আসলে হবে 60 - 40 অর্থাৎ 20 মিটার। এই তো আমি সঠিক উত্তর পেয়ে গিয়েছি। তুহিন, অমি, নীল, আব্দুল জলিল, রকি, নাহিদ, রাজু, নিসর্গ মৃধা, তারপর সবুজ সরকার, সাইদুল করিম, তারপর সুতন সুহা, হাবিব, সাম্য, রকি, ইশতিয়াক আহমেদ, ফারিহা, রাকিবা ঋতু, মোহাম্মদ হাবিব, ইশতিয়াক আহমেদ, জিহাদ এবং প্লাবন। যারা যারা অ্যানসার করেছো 20, তোমাদের অ্যানসার পুরোপুরি সঠিক, কারণ এটাই মাটি থেকে উচ্চতা। আর যারা যারা অ্যানসার করেছো 40, সেটা হচ্ছে x এর মান 40 উপর থেকে নিচের দিকে নামার সময়। তাহলে এইটুকু পর্যন্ত আমরা হচ্ছে কাজ আর শক্তি নিয়ে আলোচনা করলাম। আমি এখন স্প্রিং এ চলে যাচ্ছি। স্প্রিং বল দ্বারা কৃত কাজটা আমরা এখন একটু দেখব। দেখো এই হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংটা নরমালি এই জায়গায় থাকে। এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং কনস্ট্যান্ট k মানে কি? স্প্রিং কনস্ট্যান্ট k এর মানে হচ্ছে, ধরা যাক এই স্প্রিং কনস্ট্যান্টের এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k, এটার মান হচ্ছে ধরা যাক 10। এর মানে হচ্ছে এই স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে, সেটা হচ্ছে এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের অর্থ। তাহলে এবার এই স্প্রিং এ আমরা ধরো ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করে ওকে প্রসারিত করলাম। কতটুকু প্রসারিত করলাম? তাকে x পরিমাণ প্রসারিত করলাম। তাহলে যে বল প্রয়োগ করতে হবে, আমাকে যে বল প্রয়োগ করতে হবে, সেই বলটা হচ্ছে F equals kx, অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট ইনটু যে প্রসারণ x, সেটা এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাব কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তাহলে স্প্রিং এর বেলায় ফোর্স F equals kx, এটা কি ধ্রুব বল? না, এটা পরিবর্তনশীল বল, কারণ k এর মান ধ্রুবক হলেও x এর সাথে সাথে F পরিবর্তিত হয়, তাই পরিবর্তনশীল বল। তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমার রেজাল্ট হবে W equals কত থেকে কত সরণ ঘটাচ্ছি? 0 থেকে x পর্যন্ত। তাহলে লিমিটটা হবে 0 থেকে x। ফোর্স F আর ক্ষুদ্র সরণ dx, এই দুইয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা আমি আগে একটু বিবেচনা করে নিই। W equals তো F dot dx ছিল,
dx হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে সরণটা সামনের দিকে হচ্ছে। দেখো তো বল যেদিকে ক্রিয়া করে সরণ সেদিকেই হচ্ছে না। যদি একই দিকে সরণ হয় তাহলে এটা হয়ে যাবে f dx cos 0 ডিগ্রি। cos 0 মানে তো 1, তাহলে হয়ে যাবে f dx। তাহলে আমরা এই অংশটা একটু মুছে নিচ্ছি। কত তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে kx dx রয়ে গেল। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি, k কিন্তু কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, তাহলে k বাইরে চলে আসলো, আর x কে ইন্টিগ্রেট করলে আসে x স্কয়ার বাই 2। এবার আমরা x আর 0 এর মান বসাই, তাহলে মান বসালে পাবো w ইকুয়ালস, এই 2 কে চাইলে বাইরে আনা যায়, হাফ k x স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তার মানে হাফ k x স্কয়ার। তাহলে আমরা অলরেডি আমাদের ফর্মুলা পেয়ে গিয়েছি স্প্রিং এর জন্য। একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি হয় k, আর তাকে যদি x পরিমাণ প্রসারিত করা হয়, তাহলে কাজ করতে হয় w ইকুয়ালস হাফ k x স্কয়ার, এই পরিমাণ কাজ করতে হয়। তাহলে এবার তোমাদের প্রতি আমার ছোট্ট একটা প্রশ্ন, k যদি হয় 10 আর x যদি হয় 5, তাহলে কৃত কাজ কত? k যদি হয় 10 এবং x যদি হয় 5, তাহলে কৃত কাজ কত? এই প্রশ্নের অ্যানসার আমাদেরকে দাও, এবং এই প্রশ্নের অ্যানসার দিলে আমরা সেটা মিলিয়ে নিব যে তোমার উত্তর সঠিক কিনা। সৌরভ ডোরিয়ান, তোমার অ্যানসারটা আমরা এইমাত্র পড়লাম। হাসান নাইম, তৌফিক খান, রাফিউদ্দিন সাদিক। রাফিউদ্দিন সাদিক, তোমার প্রশ্নের অ্যানসার দেই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আসলে চিন্তা করলে ক্ষেত্রফল হয়, কিন্তু এটা একটা প্রচলিত শব্দ বলে আমরা আয়তন ব্যবহার করি। তারপর সাইদুল করিম, নিসর্গ মৃধা, তোমরা অলরেডি অ্যানসার দিয়েছো 125, খুবই সুন্দর। তারপর সামিরা ইসরাত, এইচ হৃদয়, নাহিদ, রাফিউদ্দিন সাদিক। আমি এর মধ্যে একটা প্রশ্ন পেয়েছি, নাহিদ জিজ্ঞেস করেছো, 5টা স্প্রিং সমান্তরালে যুক্ত থাকলে স্প্রিং ধ্রুবক কিরূপ হবে? তুমি 5টা স্প্রিং সমান্তরাল করে কি করবে? ওকে, তাহলে আমরা 5টা স্প্রিং কে সমান্তরাল করলে কি হয় সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের অ্যানসার আগে দিয়ে নেই, এটা 125, কারণ হাফ ইনটু 10 ইনটু 5 স্কয়ার, তাহলে 125। যারা যারা 125 অ্যানসার দিয়েছো তাদের উত্তর সঠিক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন স্প্রিং 5টাকে সমান্তরাল করলে কি হবে সেটা দেখাই। এইটা আরেকটা k1, k2, এটা মনে করো k3, k4, আর ধরো k5। এই 5টা স্প্রিং কে আমরা সমান্তরাল করলাম। টানলে কি সবাইকে একসাথে টানতে হবে না? অবশ্যই। তাহলে সবগুলো বলই কাজ করবে। তাহলে এইখানে টোটাল k হয়ে যাবে সিম্পলি k1 প্লাস k2 প্লাস k3 প্লাস k4 প্লাস k5। ও আচ্ছা, আমি এরকম একটা জিনিস দেখেছি যেখানে 5টা স্প্রিং সমান্তরাল করা, সেটা হচ্ছে এখানে একটা হ্যান্ডেল থাকে, এখানে একটা হ্যান্ডেল থাকে, এবং এই দুই হ্যান্ডেলের মাঝখান থেকে 5টা স্প্রিং এই এক পাশ থেকে আরেক পাশে যায়, এবং সেটা দিয়ে হচ্ছে ব্যায়ামবিদরা এরকম করে ব্যায়াম করে। তাহলে সেখানে 5টা স্প্রিং লাগে। ধন্যবাদ তোমাকে। এবং এই সাথে আমি আরেকটা জিনিস জানিয়ে দেই, সেটা হচ্ছে স্প্রিং কে সমান্তরাল না করে আমরা যদি সিরিজ করি একটার পর একটা, তখন কি হবে? ধরা যাক এটা একটা স্প্রিং, তার স্প্রিং কনস্ট্যান্ট k1, আর তার সামনে এটা আরেকটা স্প্রিং, তাহলে এই দুইটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট হবে 1/k1 প্লাস 1/k2 হোল ইনভার্স। এটার উত্তর হবে এটা। দুইটা স্প্রিং কে সিরিজ করলে 1/k1 প্লাস 1/k2 হোল ইনভার্স। তাহলে আমি ফাইনালি আরো কিছু কমেন্ট করতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি রাফিউদ্দিন সাদিক, রাজু, তারপর সুশান কবির, রকি, অমি, আহমেদ, তারপর সিজান আহমেদ, ইব্রাহিম সামির, আজাদ আহমেদ, তুষার, অবন্তিকা খান, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ, তারপর নীলা, হিমু, হাসান নাইম, আবিদা মারিয়াম, তমাল, রেজওয়ান খান, হিমু, মতিউর রহমান, এলিনা তাবাসসুম, মতিউর রহমান আবারো, নাহিদ, মতিউর রহমান আবারো, হিমেল, হিমু, তারপর মোহাম্মদ শাহজালাল, নিসর্গ মৃধা, তৌফিক হাসান তুহিন। তোমরা অ্যানসার করেছো এবং কমেন্টে জানিয়েছো। তো ফাইনালি তোমাদের কোশ্চেনটার অ্যানসার দেই।
নাজমুস সাকিবকে অনেক ধন্যবাদ। জিহাদ হ্যাঁ এক্ষুনি দিব। তাহলে দেখো ইনভার্স কেন, এটা হচ্ছে আমরা যখন রোধ করতাম তখন রোধের প্যারালালের সূত্র যেটা ছিল সেটা। তাহলে অ্যানসারটা আসলে এটার জন্য এরকম 1/k ইকুয়ালস 1/k1 প্লাস 1/k2। তাহলে আমি যদি k বের করতে চাই তাহলে কি হবে 1/k1 প্লাস 1/k2 হোল ইনভার্স, কারণ এখানে 1/k ছিল আমি এখানে k লিখেছি তাই হোল ইনভার্স, এই জন্য ইনভার্স হচ্ছে। তো আশা করি আজকের ক্লাসটাতে তোমাদের অনেকের বেশ কিছু সমস্যার সমাধান করতে পেরেছি এবং অনেকের মনে অনেক প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এই প্রশ্ন উত্তর সম্বলিত এই ক্লাসটি এক্ষুনি শেয়ার করে ফেলো, তাহলে তোমার বন্ধুরাও তোমাদের সাথে এই ক্লাসটা আবার দেখতে পাবে এবং এর থেকে অনেক কিছু শিখতে পারবে হয়তো। তাহলে আজকের এই প্রথম ক্লাসটা আমরা এক্ষুনি শেষ করতে যাচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার রাত 9টায় ফিরে আসব ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে, অর্থাৎ পাওয়ার এন্ড এফিসিয়েন্সি, এই দুটো টপিক নিয়ে আমরা আবার রাত 9টায় ফেরত আসতে যাচ্ছি। কেউ অবশ্যই ক্লাসটা মিস করবে না, আমরা অনেক মজার মজার অঙ্ক সেখানে করব। বন্ধুরা চলে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটি ঘোষণা, সেটা হচ্ছে তোমরা অবশ্যই 10minuteschool.com আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটতে গেলে তোমরা আমাদের সবগুলো তথ্য, সব ভিডিও, সব কুইজ একই সাথে পেয়ে যাবে। তো 10 minute school ব্যবহার করার জন্য কি করতে হবে তা জেনে রাখো। প্রথমে চলে যাও www.10minuteschool.com এ, তারপর ধরো তুমি এসএসসি বা এইচএসসি এর স্টুডেন্ট যাই হও না কেন তার উপর ক্লিক করো। যেমন আমি যদি ক্লিক করি এইচএসসির উপরে, তাহলে এইচএসসির যত ম্যাটেরিয়াল তোমাদের জন্য 10minuteschool.com এ রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এই ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ভিডিও, কুইজ, সবকিছু, এবং সেগুলো দেখো কত সুন্দর সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। এরপরে তুমি ধরো ফিজিক্স প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যা শিখতে চাও সেটার উপর ক্লিক করো, এবং আজকে ফিজিক্স প্রথম পত্র ক্লাস হলো সেটার উপর আমরা ক্লিক করলাম। তাহলে দেখা যাবে খুব দ্রুত রাতুল ভাইয়া যে বিগত 1-1.5 বছর যত ভিডিও এখানে করেছে সবকিছু চলে আসবে, এবং তার নিচে আসলে তুমি দেখবে টেস্ট বা কুইজ দেওয়া আছে। এই কুইজ থেকে কিন্তু তোমরা সুন্দর মতন ক্লিক করে যে কোনো কুইজের মধ্যে অংশ নিতে পারবে এবং 10 মিনিটের কম সময়ের মধ্যে সবগুলো কুইজ দিয়ে ফেলতে পারবে। তো এক্ষুনি চলে যাও 10minuteschool.com এ এবং যত বেশি পারো কুইজ দিয়ে প্রিপারেশন নিতে থাকো। দেখা হচ্ছে রাত 9টায় আমাদের পরবর্তী ক্লাসে।